আমাদের মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলটির সব ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি তোমাকে এখন ছুটি দিতে পারবো না, তোমার ট্রেনিং চলছে। এই সময় ছুটির জন্য আবেদন তুমি কিভাবে করতে পারো? অনেকদিন মাকে দেখি না স্যার, তাই ছুটি চেয়েছিলাম মাত্র 2 দিনের জন্য। যদি ছুটি দিতেন ভালো হতো। আমাদের সবারই পরিবার রয়েছে, তাদের কাছে গিয়ে আমাদেরও সময় কাটাতে মন চায়, কিন্তু ভুলে থাকতে হবে শুধুমাত্র দেশের জন্য। জি স্যার, বুঝতে পারছি স্যার। আমাকে ট্রেনিংয়ের পর কোথায় পোস্টিং করা হবে যদি একটু বলতেন তাহলে আমার জন্য খুব ভালো হয় আর কি। এখন এটা শিওর করে বলা যাচ্ছে না, তবে মনে হয় তোমাকে প্রথমে ঢাকায় পোস্টিং করা হতে পারে। তোমার ট্রেনিং শেষ হলে তোমাকে 3 দিনের ছুটি দেওয়া হবে, তুমি 3 দিনের জন্য বাসায় যেতে পারবে। তারপর স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে চলে আসলাম। আর দেখতে দেখতে ট্রেনিং শেষ হয়ে গেল। ট্রেনিং শেষ হওয়ার পর 3 দিনের জন্য বাসায় এসেছিলাম। তারপর আরও কেটে গেল 2টা বছর। এই 2 বছরে আমার প্রমোশন হয়েছে। আমি একটা অপারেশন শেষ করে আজ প্রায় 6 মাস পর বাসায় ফিরলাম। আমি দরজায় দাঁড়িয়ে কলিং বেল দিলাম, আর কিছুক্ষণ পরেই মা এসে দরজাটা খুলে দিল। মা প্রথমে আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আসে, কারণ আমি মাকে না জানিয়েই চলে এসেছি। মা আমাকে দেখেই বলতে লাগলো, তুই আজকে বাসায় আসবি সেটা আমাকে জানাবি না? তাহলে তোর জন্য আমি তোর পছন্দের খাবারগুলো রান্না করে রাখতাম। আজ কতদিন পর তোকে দেখলাম, আয় ভেতরে আয়। তারপর আমি ভিতরে চলে গেলাম। আর ভিতরে গিয়ে দেখি আমার ছোট বোন ঐশী সোফায় বসে টিভি দেখছে আর সামনে মুড়ি নিয়ে খাচ্ছে। আমি হাতের ব্যাগটা রেখে তার হাত থেকে মুড়ির বাটিটা নিয়ে নিজে খেতে লাগলাম। আর তখন ঐশী আমার দিকে খেয়াল করে দেখলো, আর দেখে আমাকে বলতে লাগলো, ভাইয়া তুই কখন এসেছিস? তোকে আমি কতবার কল দিয়েছিলাম, কিন্তু তোর ফোনটা সবসময় বন্ধ বলছিল। এইভাবে যদি তুই টিভি দেখা শুরু করিস না, তাহলে দুনিয়া ওলটপালট হয়ে গেলেও মনে হয় না তুই কানে শুনবি। এত টিভি দেখা ভালো না। এতদিন পর বাসা এসেছিস আর এসে আমাকে জ্ঞান দেওয়া শুরু হয়ে গেছে। মা, তুমি কি তোমার ছেলেকে কিছু বলবে, নাকি এখনই আমি মারতে শুরু করব? আসতে না আসতে দুজনে মিলে ঝগড়া শুরু করে দিলি। শাহরিয়া, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। আর ঐশী, তুই ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। তারপর আমি ফ্রেশ হতে রুমে চলে আসলাম। আর রুমে এসে দেখি রুমটা অন্ধকার। আর তখন ভাবলাম আগে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ফ্রেশ হওয়া যাবে। এবারে আমি 4 হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখনই কে যেন চিৎকার দিয়ে উঠল, ও মা গো, আমি মরে গেলাম গো আন্টি, আমাকে বাঁচাও, আমি শেষ। আমার কোমর মনে হয় খুলে আলাদা হয়ে গেছে। কে কোথায় আছো? বাঁচাও। আমি হঠাৎ করেই শুয়ে পড়েছিলাম। আর তখনই একটা নরম কিছু আমার পিঠের উপর লাগলো। আর তখনই একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি করে উঠে লাইটটা জ্বালিয়ে দিলাম। আর তখন চুল এলোমেলো করে একটা সুন্দরী মেয়েকে দেখতে পেলাম। মেয়েটা সত্যিই সুন্দর। মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আপনি কি কানা? আপনি কি চোখে দেখতে পান না? এইভাবেই একটা মেয়ের উপরে শুয়ে পড়েছেন, আপনার কি লজ্জা শরম একটুও নেই? ঘুমিয়ে আসলেন, নখ দিয়ে আসতে হয়। একটু জ্ঞান আপনার মাথায় নেই। কোথা থেকে যে আসে এসব? এই মেয়ে, তুমি কাকে কি বলছো জানো? আমি আমার রুমে আসবো, এতে অনুমতি নিয়ে আসতে হবে। তুমি কে? তুমি আমার রুমে কি করছো? হ্যাঁ, আর অন্ধকারের মধ্যে আমি কি জানি যে এখানে তুমি শুয়ে থাকবে? কি আপনি তাহলে শাহরিয়ার রহমান, মানে ঐশীর ভাই? সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি। এই বলে আমি দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম। আর এসে ঐশীকে সবকিছু খুলে বললাম। ঐশী শুনে আমাকে বলতে লাগলো, ভালো একটা কাজ করেছিস। শেষে কিনা আমার ভাইয়ের চাপ খেয়ে তোর অবস্থা টাইট হয়ে গেছে। ভালোই হলো, তুই তো এতদিন ধরে এটাই চাইছিলি, আমার ভাইয়ের সঙ্গে যেন তো দেখা হয়। আজকে দেখা হয়ে গেল। আরে দোস্ত, এইভাবে যে আমার সঙ্গে দেখা হয়ে যাবে এটা আসলে ভাবি নাই। কি শক্ত শরীর আমার উপরে যে না হঠাৎ করে পড়ে গেছে। আমার মনে হলো মাজা ভেঙে কোমর থেকে আলাদা হয়ে গেছে। আমি যদি জানতাম যে তোর ভাই আজকে আসবে, তাহলে আমি ওই রুমে কেন, আমি বাসায় আসতাম না কখনো। আচ্ছা, চিন্তা করিস না, আর যা হবার তা হয়ে গেছে। আর তুই তো ভাইয়াকে অনেক পছন্দ করিস, তাই ভাইয়ার সঙ্গে একটা ভালো কিছু হয়ে গেলে সমস্যা কি?
তোর হাজবেন্ড বলে কথা, হাজার হলেও তুই আমার হবু ভাবি হবি। দোস্ত, এখন কিন্তু মোটেও ফাজলামো করার মুড নেই। আমি অনেক ব্যথা পেয়েছি রে, উঠে দাঁড়াতে পারছি না। বাসায় গেলাম, আমি বাসায় গিয়ে মাকে বলতে হবে মালিশ করে দেওয়ার জন্য। এখন বাসায় যাওয়া লাগবে না, এখন ভাইয়া একটু পরে ফ্রেশ হয়ে আসবে আর একসঙ্গে খাবার খাবো। খাবার খেয়ে ভাইয়াকে বলবো এগিয়ে দিয়ে আসার জন্য, আর না হলে আমি নিজেই তোকে এগিয়ে দিয়ে আসবো গাড়ি করে। এদিকে আমি ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে চলে আসলাম। খাবার টেবিলে এসে দেখি সে মেয়েটাও এখানে বসেছে। আমি কোনো কথা বললাম না, আমি চুপচাপ খাবার খেয়ে রুমে চলে আসলাম আর রুমে এসে শুয়ে পড়লাম। আর এভাবে কখন যে ঘুমিয়ে গেলাম মনেই নেই। ঘুম ভাঙলো মায়ের ডাকে। শাহরিয়া, সন্ধে হয়ে গেছে, আর কত ঘুমাবি? এবার উঠে পড়। এই নে, তোর জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। কফিটা খেয়ে বাইরে থেকে হেঁটে আয়। তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফিটা খেয়ে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে একা একাই হাঁটছি। আগে অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু সবাই নিজের ব্যস্ততা নিয়ে নিয়েছে। আমি একা একাই হাঁটছি। তখনই হঠাৎ করে একটা পিচ্চি মেয়ে আমার কাছে এসে বলতে লাগলো, আচ্ছা আঙ্কেল, আপনি কি আমার আম্মুকে কোথাও দেখেছেন? আসলে আমি আমার আম্মুকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কি আমার আম্মুকে খুঁজে দিতে পারবেন? আমি মেয়েটার কথা শুনে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর। তারপর আমি মেয়েটার কাছে হাঁটু গেড়ে বসলাম আর বললাম, তা তুমি কোথা থেকে হারিয়ে গিয়েছিলে? তোমার আম্মুকে কোথায় লাস্টবার দেখেছিলে তুমি? আর আমি তোমাকে তোমার আম্মুর কাছে নিয়ে চলে যাচ্ছি, চলো। তারপর আমি মেয়েটার কথা মতো সব জায়গায় খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আর হঠাৎ করে মেয়েটা আম্মু বলে দৌড়ে চলে গেল। আমিও মেয়েটার পিছনে আসলাম আর এসে একটা মেয়ের সামনে দাঁড়ালাম। মেয়েটার সামনে দাঁড়িয়ে দেখি মেয়েটার কেউ না, মেয়েটার জিয়া। জিয়া আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে আর আমাকে দেখেই বলতে লাগলো, তুই এতদিন পরে কেমন আছিস বল? তোকে অনেক দিন পরে দেখলাম, কোথায় ছিলি এতদিন? জানো আম্মু, আঙ্কেলটা না অনেক ভালো। এই আঙ্কেলকে সাথে করে নিয়ে তোমাকে খুঁজেছি। সরি আম্মু, তোমাকে না বলে আমি আর কখনো কোথাও যাব না। কি ব্যাপার, তুই কোনো কিছু না বলেই চলে যাচ্ছিস যে? আমার সঙ্গে কথা বলবি না? আমার কথাটা তো একবার শোন। জিয়ার কথায় পিছনে ফিরে তাকালাম আর জিয়াকে বলতে লাগলাম, আমি তো ভেবেছিলাম কখনো চিনতেই পারবি না। যাক ভালো, তাহলে আমাকে চিনতে তোর কোনো সমস্যা হয়নি। চল কোথাও গিয়ে বসে কথা বলি। আসলে মেয়েটাকে নিয়ে 2 দিন হলো এই শহরে এসেছি। ফাহাদ এখানে পোস্টিং হয়েছে তো, তাই আমি জানতাম না তুই এখানে থাকিস। এখন তো রাত হতে চললো, মেয়েটাকে নিয়ে বাইরে থাকা ঠিক না। বাসায় চলে আয়। যদি নিয়তি চাই তাহলে আবার আমাদের দেখা হবে। কিছু মনে না করলে তোর নাম্বারটা আমাকে দিতে পারবি প্লিজ? না করিস না, আমি তোর সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি। নতুন করে যোগাযোগ করার কি দরকার, এভাবেই তো ভালো আছি। এই বলে আমি সেখান থেকে চুপচাপ চলে আসলাম বাসায়। বাসায় এসে রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। আজকে প্রায় কত বছর পর নিজের মানুষটাকে দেখলাম। তারপর আমি আলমারি থেকে একটা ডায়েরি হাতে নিলাম। এই ডায়েরিটা আজ থেকে প্রায় 7 বছর আগের পুরনো, যখন আমি স্কুলে পড়তাম। ফিরে যেতে ইচ্ছে করছে এখনও সেই স্কুল জীবনে। আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না, চলুন তাহলে ফ্ল্যাশব্যাক থেকে একটু জেনে আসা যাক। দিনকাল ভালোই যাচ্ছিল, পড়াশোনা, বন্ধুবান্ধব এইসব নিয়েই ব্যস্ত ছিলাম। পাশাপাশি অনলাইনে টুকটাক লেখালেখি করতাম। একদিন গল্পটা পোস্ট করে আমি ফেসবুক ঘাঁটাঘাঁটি করছিলাম, আর হঠাৎ করে একটা মেয়ে আইডি থেকে মেসেজ আসলো। মেসেজটা আমি ওপেন করলাম। ওপেন করে দেখি সালাম দিয়েছেন। আমি সালামের রিপ্লাই দিলাম। তখন মেয়েটা আমাকে বলতে লাগলো, ভাইয়া, আপনি অনেক ভালো গল্প লিখেন। আপনার মতো যদি আমি লিখতে পারতাম তাহলে বিশ্বাস করেন আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। আমাকে একটু লেখা শেখাবেন? এটা আমি আপনাকে কীভাবে শেখাবো? আর এটা তো মন থেকে লিখতে হয়। আপনি মন থেকে চেষ্টা করুন, আপনিও পারবেন।
ভাইয়া, আপনি যদি আমাকে কষ্ট করে শিখিয়ে দিতেন তাহলে আমার পক্ষে অনেক ভালো হয়। প্লিজ ভাইয়া, না করবেন না। তারপর আমি কোনো উপায় না পেয়ে মেয়েটাকে আমার টিপসগুলো বলে দিলাম, আর মেয়েটাও আমার কথা মতো তাই করলো। এভাবে প্রায় এই মেয়েটার সঙ্গে কথা হতো আমার। একটা সময় কথা বলাটা অভ্যাসে পরিণত হয়ে গেল। আমরা বেশ ভালো বন্ধু হয়ে গেলাম। দেখতে দেখতে পার হয়ে গেল 3টা মাস। আমার সামনে এসএসসি পরীক্ষা আর 3-4 মাস আছে। এর মধ্যে একদিন সে আমাকে বলতে লাগলো, দোস্ত, আমার বাবার পোস্টিং হয়ে গেছে তোদের এলাকায়, কিন্তু আমি কোনোভাবে এই শহরে ছেড়ে যাব না, কারণ বারবার স্কুল চেঞ্জ করতে আমার মোটেও ভালো লাগে না। তাছাড়া বন্ধু বান্ধব নেই, বুঝতেই তো পারছিস। আর কিছুদিন পর থেকেই তো আমাদের পরীক্ষা। পরীক্ষার আগে স্কুল চেঞ্জ করাটা ঠিক না। তুই সেখানে কোথাও হোস্টেলে উঠে পড়। যদি তোর জানাশোনা কোনো থাকে, যদি না থাকে তাহলে তো আঙ্কেলের সঙ্গে আসতেই হবে। আমার চেনা জানা একটা হোস্টেল আছে, ওখানে যদি বলি তাহলে আমি এই হোস্টেলে পড়তে পারবো, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার বাবা কি হোস্টেলে দেওয়ার জন্য রাজি হবে? রাজি না হলেও তো রাজি করানোর লাগবে, তাই না? এছাড়া কোনো কিছু করার তো নেই। কি করছিস এখন? দুপুরে খাবার খেয়েছিস ঠিকমতো? হ্যাঁ, আমি বাবাকে খুব ভালো করেই বুঝিয়ে বলবো। আর বাবা সহ সবাই মনে হয় এই সপ্তাহের মধ্যে এখানে শিফট করবে। আচ্ছা, ওখান থেকে কি তোদের বাসা খুব কাছে না একটু দূরে? আর আমি খাবার খেয়ে রুমে শুয়ে আছি, তুই খাবার খেয়েছিস? তুই যেখানে ঠিকানা বললি এখান থেকে আমাদের বাসা বেশ অনেকটাই দূরে। আমরা তো মেন শহরের মধ্যে থাকি। আর তুই যেখানে বললি এটা মোটামুটি গ্রামের সাইড বলা যায়। হ্যাঁ, আমি খাবার খেয়েছি, আমিও শুয়ে আছি। জিয়ার সঙ্গে আরও কিছু কথা বলে কলটা কেটে দিলাম। আর এভাবে প্রায় মেসেজে কলে সবসময় আমাদের কথা হতো। কিছুদিন পরেই জিয়ার মা বাবা সহ জিয়ার বড় বোন তাদের নতুন জায়গায় চলে আসে, আর জিয়া উঠে যায় হোস্টেলে। জিয়ার হোস্টেল থেকে আমার বাসার দূরত্ব প্রায় অনেক। বাইকে যদি যাওয়া যায় তাহলে হয়তো 1.5 ঘন্টা লাগতে পারে। এরকমভাবে জিয়ার সঙ্গে আমার কথা হতো প্রতিদিন। তারপর হঠাৎ করে জিয়া বলল, দোস্ত, আমাদের তো অনেক দিন হয়ে গেল, চল না একদিন দেখা করি। একদিন তুই আমার হোস্টেলের সামনে চলে আয়, আর আমরা দুজনে মিলে দেখা করব। আমি না হয় একটু হোস্টেল থেকে বের হতাম। হ্যাঁ, সেটা তো আশাই যায়। তোকে দেখতে বড্ড ইচ্ছে করছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছিস আমাদের মধ্যে কতটা ফ্রি হয়ে গেছি আমরা? দুজনের কতটা কাছে চলে এসেছি। হ্যাঁ, সেটা তো খেয়াল করছি। তাছাড়া আমি নিজেও এখনও ভাবতে পারছি না যে তোর সঙ্গে আমি এতটা ফ্রি হয়ে যাব। তোর মতো বন্ধু আমি যে জীবনে পেয়েছি, এটা আসলে ভাগ্যের ব্যাপার। আচ্ছা, এখন কাজের কথা। আমরা ফোনে কিন্তু ডাটা নেই, তুই পাঠিয়ে দিতে পারবি? তোর জন্য এখন কোনো জামাই দোকান খুলে রাখছে নাকি রাত 10টার সময়? আমি এখন বাসা থেকে বের হতে পারবো না। বাসা থেকে বের হলে বাবা মা আমাকে বকা দেবে। ডাটা ছাড়া ভালো লাগে না তো। ফ্রিতে শুধু শুধু মেসেজ করতে আমার একদম বোরিং লাগে। প্লিজ দোস্ত, দে না, পরে তোকে আমি দিয়ে দিব। তোর বিকাশেও তো মনে হয় আছে। আল্লাহ জানে তুই কি আকাম করবি। দেখ ভাই, আমি তোকে ডাটা দিচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো বাজে কাজে খরচ করবি না। আমি কি বলতে যাচ্ছি তুই ভালো করেই বুঝতে পারছিস। আমার সঙ্গে এত সংকোচ? বুঝবে কবে কথা বলার কি আছে। একবার ডিরেক্ট বললেই তো পারতি যে আমি কোনো পণ দেব না। আমি কি তোর মতো? আমি একটা ভালো লক্ষ্মী একটা মেয়ে। তোর মুখে কি কোনো কিছুই আটকায় না? একটু চুপ থাক বোন, আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। আর কালকে সকালে কোচিং আছে, তাই তাড়াতাড়ি ঘুমাতে হবে। আমাকে তুই ডাটা ভরে দে, তারপর ঘুমা। আর ফজরের সময় আমি কল দিয়ে জাগিয়ে দিব। চিন্তা করিস না, এখন তো নামাজ পড়া ছেড়েই দিয়েছিস। ফজরের সময় আমি কল দিয়ে দিব, নামাজ আদায় করবি। আর আমাকে এখন ডাটা ভরে দে, আমি মাকে ভিডিও কল দিব। তারপর আমি আরও কিছু কথা বলে কলটা কেটে দিলাম। আর কল কেটে দিয়ে
আমি জিয়ার ফোনে এমবি পাঠিয়ে দিলাম। তারপর আমি বিদায় দিয়ে ঘুমিয়ে গেলাম। কিন্তু ফজরের সময় কারো কলির শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করলাম, আর তখন জিয়া ওপাশ থেকে বলতে লাগলো, কিরে ফকিন্নি, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি ওঠ, তোকে দেখতে কিন্তু বড় ইচ্ছে করছে আমার। প্লিজ আজকে চলে আয় না, আমরা দুজন মিলে দেখা করি। বোন, তোর কাছে মাপ চাই আমি। এখন একটু ঘুমাবো প্লিজ। সকাল 7টায় কোচিং আছে আমার, আর ঘুম ভাঙিয়ে আমাকে এখন দেখা করার কথা বলছিস? আরে হারামি, আমি তোকে নামাজ আদায় করার জন্য কল দিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে আয়, পরে একটু কথা বলবো। কথা বলে তুই কোচিংয়ে চলে যাবি, আর আমিও কোচিংয়ে চলে যাব। ভাই, বাইরে অনেক ঠান্ডা, কীভাবে যে উঠবো আমার মাথায় আসছে না। এই শীতের মধ্যে যদি আমি উঠি তাহলে মনে হয় আমাকে খুঁজেও পাওয়া যাবে না। এমনিতেই আমি একটা পিচ্ছি ছেলে। তারপর জিয়ার কথায় আমি ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করে জিয়ার সঙ্গে শুয়ে শুয়ে কথা বলতে লাগলাম। তারপর কথা বলা শেষে আমি কোচিংয়ে চলে আসলাম, আর কোচিংয়ে এসে আমি কোচিং করলাম। কোচিং শেষ করে আমি জিয়াকে মেসেজ করলাম, তখন জিয়া রিপ্লাই করলো, প্লিজ চলে আয় না, আজকেই প্রথম তো দেখা করব। আজকে আমি অনেকটা সুযোগ পেয়েছি, আজকের মতো সুযোগ আমি কখনোই পাবো না। মনে হয় আজকে হোস্টেলের ম্যাম বাড়িতে গিয়েছে, আর এখন তো সময় আছে, মাত্র সকাল 9টা-10টা বাজে। এখন আসতে পারলে ভালোই হবে, পরে আবার বিকেলবেলা চলে যাবি। কিন্তু বাসে আসলে তো অনেকটাই সময় লাগে যাবে। এখন আমি বাইক কোথায় পাবো? তাছাড়া সাকিবের বাইক তো সাকিব বিক্রি করে দিয়েছে, না হলে তো সাকিবেরটা দিয়ে আসা যেত। আমি কোনো কিছু বুঝতে চাইছি না, তুই কিভাবে আসবি সেটা আমি জানি না, কিন্তু আমি তোকে আজকেই দেখা করতে বলেছি, তার মানে তুই আমার সঙ্গে আজকেই দেখা করবি, এটা আমার শেষ কথা। এই বলে আমি কল কেটে দিলাম। আমি জানি শাহরিয়ার ঠিকই আসবে। আজকে এই শাহরিয়ারের সঙ্গে আমার প্রথম দেখা, মনে ভেতরে কেমন ফিলিংস হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। এদিকে আমি হাঁটতে হাঁটতে নাজিম ভাইয়ের কাছে চলে আসলাম। নাজিম ভাইয়ের কাছে এসে নাজিম ভাইয়ের বাইকটা চাইলাম, কিন্তু নাজিম ভাই প্রথমে না করলো। তারপর আমি টাকার কথা বলেছি, তারপর নাজিম ভাই রাজি হয়ে গেল, আর বাইক আর চাবি আমাকে দিয়ে দিল। আমি বাইকটা নিয়ে আমাদের বাসার সামনে এসে রাখলাম। তার বাসায় এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে বের হচ্ছি, আর তখনই পিছন থেকে মা বলতে লাগলো, কিরে শাওরিয়া, এখন কোথায় যাচ্ছিস? এই তো মাত্র কোচিং থেকে আসলি, এখন খাবার খেয়ে রুমে গিয়ে রেস্ট কর, এখন কোথাও যেতে হবে না। এখন খেতে পারবো না, তুমি খাবার খেয়ে নাও। আমি এখন একটা জায়গায় যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো। এই বলে আমি বের হলাম। তারপর বাইক নিয়ে যেতে লাগলাম জিয়ার হোস্টেলের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা পর সেই জায়গায় চলে আসলাম। এসে দেখি সেখানে কেউ নেই। জিয়াকে আমি তেমন চিনি না, জাস্ট ফোনে পিক দেখেছিলাম। এখন কীভাবে যে চিনবো সেটা বুঝতে পারছি না। আমি বাইকের উপর বসে আছি, হঠাৎ করে পিছন থেকে যে কে যেন আমাকে বলতে লাগলো, তুই আমাকে প্রথমে চিনতে না পারলেও আমি কিন্তু তোকে দূর থেকে দেখেই চিনে ফেলেছি। আমি জানতাম তুই আসবি। যাক, ভালোই হলো। আজকে মনে হয় আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আসলেই এই প্রথম কোনো একটা মেয়ের সঙ্গে আমি দেখা করছি, আর দেখা করার জন্য এতটা পথ আমি এখানে এসেছি, ভাবতেই আমার কেমন লাগছে। শোন, আমাকে এত পাম দিয়ে কোনো লাভ নেই। এখন চল কোথাও গিয়ে বসি, আর খুব খিদে পেয়েছে, একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবি। এসব পারবো না আমি। পারলে ফুচকা খা, এটা খাওয়াতে পারবো, কিন্তু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে পারবো না। আমি শালা একদম ফকির। আচ্ছা ঠিক আছে, কি আর করার, তাহলে তো ফুচকাই খাওয়া লাগবে। তারপর দুজনে মিলে ফুচকার দোকানে গেলাম। ফুচকার দোকানে গিয়ে দুজনে ফুচকা অর্ডার দিলাম। তারপর দুজনে অনেক কথা বলতে বলতে খেয়ে নিলাম। আর ফুচকা খাওয়ার শেষে শাহরিয়ার বিল দিতে চাইলো, কিন্তু আমি শাহরিয়ারকে বিল দিতে দিলাম না। আমি নিজেই বিলটা দিয়ে দুজনে অনেক গল্প করলাম। গল্প করার শেষে এসে শাহরিয়া আমাকে বলল, অনেক তো হলো, এবার আমি বাসায় ফিরে যাই, নাহলে মা অনেক টেনশন করবে। বাসায় কাউকে বলে আসেনি, এই জন্যই তো।
তুই এত দূর আমার সঙ্গে দেখা করতে এসেছিস, সত্যি তোর মতো অন্য কেউ আসবে না। তুই আমার সত্যি ভালো একজন বন্ধু। তারপর আমি জিয়াকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। আমি বাইক চালিয়ে বাসার দিকে আসছি, আর মনে হচ্ছিল কেউ আমার কলিজাটা বের করে দিচ্ছে। হয়তো জিয়াকে ভালোবেসে ফেলেছি এই জন্য, যার জন্য কষ্ট হয়। এভাবে পার হয়ে গেল আরও বেশ অনেক দিন। আমরা দুজনে আরও ফ্রি হয়ে গেলাম। একদিন আমি জিয়াকে কল দিলাম, কিন্তু জিয়া আমার কলটা কেটে দিল। এই প্রথম আমার কলটা কেটে দিয়েছে সে। আস্তে আস্তে জিয়ার অবহেলাটা শুরু হয়। এইভাবে অবহেলা করতে করতে পার হয়ে যায় একটি মাস। এই 1 মাসে জিয়া আমার সঙ্গে কোনো কথা বলেনি। আমিও একটা সময় তার সঙ্গে যোগাযোগ করা বাদ দিই। হঠাৎ করে একদিন মন চাইলো কল দেওয়ার জন্য, আর তখন জিয়া কল ধরল। আর আমি বললাম, কী ব্যাপার, তুই আমার সঙ্গে কথা বলতে চাচ্ছিস না কেন? আমি কল দিলে কল কেটে দিস, আমার মেসেজ দিলে মেসেজ সিন করিস না, আবার 2 দিন আগে ব্লক করে দিলি। এসব কি হচ্ছে? আমি কি তোর সঙ্গে কোনো অন্যায় করেছি যার জন্য আমাকে এইভাবে শাস্তি দিচ্ছিস? আসলে আমি একজনকে ভালোবেসে ফেলেছি, তার নাম ফাহাদ। সে অনেক ভালো একটা ছেলে। তার সঙ্গে আমার অনলাইনে পরিচয় এবং আমি তার সঙ্গে অনেকবার দেখা করি। এখন আমি তাকে নিয়ে আছি। সে বলেছে আমি যেন কোনো ছেলের সঙ্গে কথা না বলি। সে যদি আমার বন্ধু হয় তবুও না, তার জন্য আমি তোকে অ্যাভয়েড করেছি। তুই ভালো থাক, আর তোর সঙ্গে যোগাযোগ হবে কি না সেটা আমি জানি না। কিন্তু আমি যে তোকে অনেক বেশি ভালোবাসি, সেটা কি তুই আসলেই বুঝতে পারছিস না, নাকি বুঝেও না বুঝার ভান করে থাকিস? আমি তোকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। যদি আমি তোকে ভালো না বাসতাম তাহলে তো কষ্ট করে তোর সঙ্গে দেখা করতে আসতাম না। আমার এমনও দিন গিয়েছে যে আমি আমার খাবারের টাকা বাঁচিয়ে রেখে দিতাম তোর সঙ্গে দেখা করতে যাব বলে। যদি তোকে আমি ভালো না বাসতাম তাহলে এগুলো কি কখনোই করতে পারতাম না। তবুও তুই আমাকে এরকম একটা কথা শোনাবি, আসলে এটা আমি ভাবিনি। ঠিক আছে, ভালো থাক, আমাকে সব কিছু থেকে ব্লক করে দে। তো একটা কথা বলে রাখি আমি, আর তুই কখনো আমার হতে পারলি না, এটাই আফসোস। একদিন খুঁজবি আমাকে, কিন্তু সেদিন আর কোনো লাভ হবে না, হয়তো সেদিন অনেক দেরি হয়ে যাবে। এই বলে আমি কলটা কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি জিয়াকে সব কিছু থেকে ব্লক করে দিলাম, নাম্বারটা ডিলিট করে দিলাম। তবে নাম্বারটা ডিলিট করলে কি হবে, নাম্বারটা তো সেই মুখস্থই করা আছে। তারপর থেকে জিয়ার সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। আর আমিও কোনো মেয়ের দিকে না তাকিয়ে ভালোভাবে পড়াশোনা করলাম। আর পড়াশোনা করার পর ইন্টার শেষ করেই আমার সেনাবাহিনীতে চাকরিটা হয়। আর সেই থেকে নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত ছিলাম। এবার বাস্তবে ফিরে যাক। আমি দেখতে পেলাম সকাল হয়ে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিজের জন্য কফি বানিয়ে নিলাম। আর তখনই দেখি মা আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। তখন আমি বললাম, মা, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আর আমাদের তো ক্যাম্পে অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, রাত 4টার দিকে। এটা তো স্বাভাবিক। তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। বাড়িতে এসে একটু আরাম করার জন্য আমাকে ডাক দিতে আমি তোর জন্য কফি বানিয়ে নিয়ে আসতাম, আর আমার জন্য কফি বানিয়ে নিতাম। আমি গিয়ে নাস্তা বানাচ্ছি, এখন গিয়ে শুয়ে থাক। একটু পরেই আমি নাস্তা হলে ডাক দেবো। তারপর আমি মায়ের কথায় রুমে চলে আসলাম। রুমে এসে আমি কফি বানিয়ে নিয়ে বারান্দায় বসে কফি খেতে লাগলাম। আর তখনই আমার বোন ঐশী এসে বলল, ভাইয়া, আমাকে একটু কলেজে দিয়ে আয় না। আমার একা একা কলেজে যেতে ভালো লাগে না। তাছাড়া একটু সমস্যা হয়েছে, তার জন্য তোকে একটু করে দিতেই হবে। বাবা মাকে কোনোভাবে বলতে পারছি না। তুই তো এখন ফ্রি আছিস, কোথাও তো আর যাচ্ছিস না। ঠিক আছে, তুই রেডি হয়ে আয়, আমিও রেডি হচ্ছি। তখনই ঐশী হাসি মুখ নিয়ে আমার রুম থেকে বের হয়ে চলে গেলাম। আর আমিও কফিটা শেষ করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমি আমার নিজের বাইকটা বের করলাম। আর তখনই মা খাবারের জন্য ডাকলো। আমি বাইকটা মুছে খাবার টেবিলে এসে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে বাইরে এসে বাইক স্টার্ট দিলাম, কিন্তু কোনোভাবে বাইকটা স্টার্ট নিচ্ছে না। এতদিন পড়েছিল তাই হয়তো। তারপর অনেক কষ্টে স্টার্ট নিল। আর একটু পরেই ঐশী বের হয়ে আসলো। ঐশী বের হয়ে আমার পিছনে বসলো, আর আমি বাইক চালাতে লাগলাম।
কিছু দূর যাওয়ার পরে ঐশী আমাকে বলল, ভাইয়া বাইকটা একটু নওশিনদের বাসার সামনে নিয়ে যেত। নওশিন আমার জন্য দাঁড়িয়ে আছে। আজকে আমি তোকে রাস্তা বলে দিচ্ছি, ওই দিকে যা। ভেবেছি তুই একা যাবি, কিন্তু এখন তুই আবার নওশিনকে এখানে ডাকছিস কেন? আর কোন মেয়েটা? ওই যে আমার রুমে যে শুয়েছিল সেই মেয়েটাই তো? প্লিজ ভাইয়া, তুই এমন করিস কেন? আর মানুষের সাহায্য করাটা তো তোদের একটা ধর্ম, তাই না? তবুও তুই কেন এমন করছিস? আর কিছু তো কি হয়েছে, আরেকজনকে নিজের করে নিবি, তাহলেই তো হয়। আর কতদিন একা থাকবি? আমাকে নিয়ে তোরা তো আর চিন্তা করতে হবে না, আমি আমারটা খুব ভালো করে বুঝতে পারি। আর এইটুকু বয়সে এত কিছু বুঝিস কি করে? হ্যাঁ, বেশি পাকানা হয়ে গেছিস বল। ঠিক আছে, মাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি দাঁড়া। তারপর ঐশী আমাকে নৌসিনদের বাসার সামনে নিয়ে আসলো। আর বাসার সামনে এসে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে, হিজাব পড়েছে, কিন্তু মুখটা দেখা যাচ্ছে। দেখতে বড় মায়াবী লাগছে, চোখের মধ্যে কাজল করা, ঠোঁটের মধ্যে হালকা গোলাপি লিপস্টিক। তখনই আমাকে বলতে লাগলো, ভাইয়া কেমন আছেন? আসলে কালকের জন্য আমি সরি। আমি আসলে জানতাম না যে আপনি চলে আসবেন। আসলে আমি হঠাৎ করে তো ভয় পেয়ে গেছিলাম। আরে না, ঠিক আছে, তুমি তো আমার ছোট বোনের মতোই, তাই না? ঠিক আছে, উঠে পড়ো। তখনই দেখলাম সে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে, আর কোনো কথা না বলে আমার পিছনে উঠে পড়ল। আমি ওনার পেছনে উঠে চুপচাপ বসে রইলাম। ইচ্ছে করছে এখনই মাথাটা ফাটিয়ে দেওয়ার জন্য। শালা হারামি, তুই আমাকে ছোট বোনের মতো বললি, তাই না? আমি তোর বোনের বান্ধবী দেখে আমাকে এভাবে অপমান করবি? তোকে আমি কত ভালোবাসি, কিন্তু তোর মনে আজ পর্যন্ত একটু জায়গা করতে পারলাম না। এই আর্মি অফিসারদের এত দাম, আর ওদের মন এত শক্ত, সেটা আগে জানতাম না। নৌসিন, তুমি মনে হয় আমাকে বকা দিচ্ছ। তোমার বকাগুলো কিন্তু আমি খুব ভালো করেই বুঝতে পারছি। বকা দিলে তাহলে আস্তে আস্তে দিলে ভালো হয়, কারণ যদি শুনতে পারি তাহলে তো এটা কোনো হলোই না, তাই না? আমি নওশিনের কানে কানে ফিস ফিস করে বললাম, বান্ধবী, আমার ভাই কিন্তু অনেক চালাক, তাই একটু সাবধানে, বুঝতে পারছো? আর আজকে কেমন বুদ্ধি করে তোমাকে সাথে নিয়ে এলাম। আজকে তো ট্রিট দিবেই। তুমি হাজার হোক, তুমি আমার ভবিষ্যৎ ভাবি বলে কথা। এসব চাপা মারিস না, মানুষ তো আমার দিকে কোনোভাবে তাকাই না। আমি কত ভালো করে সেজেছি দেখ, কিন্তু একবারও তাকালোও না। তারপর আমাকে কি বললো, আমি নাকি ওর ছোট বোনের মতো। এটা কোনো কথা হলো বল? মেজাজটা গরম করে দিয়েছে। তোর ভাইকে আমার ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দেই। এমন কথা বল মুখে আনিস না, কারণ ভাইয়া যদি একটা তোকে থাপ্পড় দেয় তাহলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। 7 দিন হসপিটালে থেকেও ঠিক করতে পারবে না। তারপর এইভাবে কথা বলতে বলতে আমরা কলেজের সামনে চলে আসলাম। কলেজের সামনে এসে আমরা নেমে পড়লাম। নেমে পড়তেই আমি নওশিনকে উদ্দেশ্য করে বললাম, তুই এখানে দাঁড়া, আমি ভেতর থেকে দেখে আসি ক্লাস কখন শুরু হবে। এই বলে ঐশী চলে গেল। আমারও একটা সুযোগ হয়ে গেল। আমি শাহরিয়ারের পাশাপাশি দাঁড়িয়ে আছি, সবাই আমাকে যেন নতুন করে আবার দেখছে। আমি এমনভাবে দাঁড়িয়ে আছি যেন সবাই বুঝতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তখনই শাহরিয়ার আমার কাছে থেকে একটু দূরে সরে গেল, আর আমিও কোনো কথা না ভেবে ওনার কাছাকাছি আবার চলে আসলাম। তখন আমি বললাম, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব, আপনার কি কাউকে ভালো লাগে? কাউকে ভালোবাসেন? কেন হঠাৎ করে তুমি এই কথা জিজ্ঞাসা করলে? হ্যাঁ, তবে একজনকে ভালো লেগেছে, কিন্তু সে আমার ভালোবাসা বলার আগেই চলে গিয়েছে অন্য কারোর সঙ্গে। তারপর থেকে আমি আর কখনো কাউকে ভালোবাসিনি। তা সেই মেয়েটা তো ফাহাদের সঙ্গে বেশ ভালোই আছে, তাহলে আপনি কেন ভালো থাকতে পারছেন না? আপনিও তো কারো না কারোর সঙ্গে ভালো থাকতে পারবেন, যে আপনাকে অনেক ভালো রাখতে পারবে। আমি সব কিছু জানি। আপনার যে ডায়েরিটা আছে না, ওইটা আমি অনেক আগেই পড়েছি। কারো অনুমতি ছাড়া কারো ডায়েরি স্পর্শ করা ঠিক না, এটা তো জানেন। আমার অনুমতি ছাড়া আপনি আমার ডায়েরি কেন পড়েছেন? এইভাবে রিয়্যাক্ট করার কি আছে? আমি তো শুধুমাত্র ঘটনাটাই জেনেছি, আর জানার একটা অধিকার আছে। তবে একটা কথা বলতে পারি আপনাকে, আপনাকে এমন একজন ভালোবাসে যে আপনাকে সারাটা জীবন ভালোবাসতে চাই, আপনার সঙ্গে সারাটা জীবন থাকতে চাই। যে আমাকে ভালোবাসে সে সময় হলেই আমার কাছে চলে আসবে। আগে থেকে আমার কিছু বলার নেই।
এখন এখন আর নতুন করে কাউকে নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছে করে না। তাছাড়া যবে থেকে আমি সেনাবাহিনীতে আছি আমার কখনো এরকম মনে হয়নি যে আমার ভালোবাসার মানুষের প্রয়োজন। আচ্ছা আপনি এমন কেন? আপনি সবসময় একটু হাসি খুশি থাকবেন, দেখবেন আপনাকে অনেক সুন্দর লাগছে। তখনই দেখি ঐশী এদিকেই আসছে। হারামিটা আমাদের কথার মাঝখানে প্যাঁচ লাগিয়ে দিবে। ঐশী আমাকে দেখে চোখ দিয়ে ইশারা করলো। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ক্লাসে যাই। তখনই কোথা থেকে একটা ছেলে এসে আমাকে বলতে লাগলো, আজ এতদিন ধরে আমি তোমার পিছনে ঘুরছি আর তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। আর এই ছেলে কোথা থেকে এসেছে যার সঙ্গে তুমি এত কথা বলছো হেসে হেসে? তুমি কারোর সঙ্গে কথা বলতে পারবে না। আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমাকে যদি না পাই তাহলে আমি তোমাকে কাউকে পেতেও দেব না। এটাই আমার শেষ কথা। আর আমার কথা যদি না শোনো তাহলে কি হতে পারে এটা তো তোমাকে নতুন করে বলে বোঝাতে পারবো না। আর এই নেহাল কখনো ছেড়ে কথা বলে না, সে যে কেউ হোক। তুই কে? আমি তোকে সব কিছু বলে কেন করব? আমি আমার মতো করে চলবো। আমি কার সঙ্গে কথা বলবো আর না বলবো সেটা কি তোর কাছ থেকে জানতে হবে? আর আমি তোকে প্রথম দেখেই বলে দিয়েছি আমি তোকে ভালোবাসি না। তারপরেও পড়ে আছিস। আর তোর মতো ছেলেকে কে ভালোবাসবে? তোর মতো মেয়েকে আমার বিছানায় নেওয়ার জন্য 1 2 পেপার, কিন্তু আমি সেটা করলাম না কেন জানিস? শুধুমাত্র আমি তোকে ভালোবাসি বলে। এটা করি নাই কারণ আমি তোকে ভালোবাসি। এই জন্যে, না হলে আমি কখন তোকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শেষ করে দিতাম। তোর মতো কুত্তা এই কলেজে আছে, আগে জানলে আমি এই কলেজে কখনো ভর্তি হতাম না। তুই সভাপতির ছেলে দেখে যা ইচ্ছা তাই করতে যাবি, আমরা কিছু বলতে পারবো না। কি মনে করছিস সবাইকে তোর মতো মনে করিস? এই বলে আমি একটা থাপ্পড় লাগিয়ে দিলাম। শালি, তোর সাহস কত বড়! তুই আমাকে থাপ্পড় মারলি সবার সামনে। আজকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। ভেবেছিলাম তোকে আমি স্বেচ্ছায় নিয়ে যাব, কিন্তু তুই সেটা যোগ্যই না। তখন আমি তার হাত ধরতে গেলাম আর কেউ যেন আমাকে একটা থাপ্পড় মারল। আমি পাশে তাকিয়ে দেখি একটা ছেলে, দেখতে বেশ স্বাস্থ্যবান, বডি ফিটনেস বেশ ভালো। আমি বললাম, কে তুই? তুই আমার মাঝে কথা বলছিস কেন? এই মেয়েকে কোথায় নিয়ে যেতে যাচ্ছিস? এই মেয়েকে নিয়ে যেতে পারবি না, সমস্যা আছে। তাই এই মেয়েকেটাকে ছেড়ে দিতে হবে তোর। তোর কথাই আমি এই মেয়েটাকে ছেড়ে দেব? এটা তুই ভাবলি কি করে? আমি আজকে এই মেয়েটাকে আমি আমার বাসায় নিয়ে যাব, দেখি কার সাহস আছে আমাকে আটকায়। আর এই মেয়ের জন্যে তুই কেন এসেছিস? এই মেয়েকে তোকে বলেছে আসার জন্য? আমি এই মেয়েটার জন্য কেন এসেছি এটা তো আমি নিজেও জানি না, কিন্তু আমার এখন মনে হচ্ছে মেয়েটা এখন বিপদে আছে, মেয়েটাকে বাঁচাতে হবে। আর এত ক্ষমতা দেখে কি লাভ বল? তুই জানিস না তুই কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস? আমি একটা ফোন দিলে তোকে এখান থেকে বাতাসের মতো উড়িয়ে দেব। আমি আমার কোমর থেকে পিস্তলটা বের করলাম আর সামনে তাক করলাম। 9mm পিস্তল ফুল লোডেড থাকলে 1.5 কেজি, আর বুলেট না থাকলে 750 গ্রাম রেঞ্জ, মিটার 100। আর এত কাছাকাছি থেকে ধরলে বুলেটটা বেরিয়ে যেতে পারে, একটু দূর থেকে মারলে সোজা ঢুকে যাবে। আমার এই কথাগুলোই শুনে ছেলেটা অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা তখনই পিস্তলটা নামিয়ে নিল আর আমি তার হাত থেকে পিস্তলটা নিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আমার কাছে নিয়ে এসে আমি মুখ দিয়ে বলতে লাগলাম, সবাইকে সমান মনে করিস না, আর নেক্সট টাইম এমন ভুল করলে সোজা ক্রস ফায়ার করে দেব। নেক্সট টাইম থেকে ভালো হয়ে চলবি, তাহলে সবাই ভালো বলবে। আর এভাবে মেয়ের পিছনে না ছুটে মেয়েদের কাছে গিয়ে ভালোভাবে কথা বল, ফোন নিয়ে দাঁড়াবি, দেখবি কোনো একটা হয়ে গেছে। তখনই আমি আমার আইডি কার্ড বের করলাম, বের করে ছেলেটাকে দেখালাম। ছেলেটার সঙ্গে সঙ্গে আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, স্যার, আমাকে মাফ করে দিন। আমার অনেকগুলো ভুল হয়ে গেছে। আমি আর কখনো মেয়েদের সঙ্গে এমন ভুল করব না। আমি আর কখনো মেয়েদের দিকে তাকাবো না। আমি এখন থেকে ভালো হয়ে যাব। প্লিজ আমাকে কোনো কিছু করবেন না। এইসব নাটক বাদ দিয়ে চলে যা এখান থেকে, আর এসব করিস না। যদি এসব করিস তাহলে কী হবে বুঝতে পারছিস। তোকে মেরে ফেললে আমার কোনো কিছুই হবে না, আমি উপরে কোনো কিছু একটা বলে ম্যানেজ করে নিতে পারবো। তারপর ছেলেটা চলে গেল। আর তখনই দেখতে পেলাম নৌসিন আমার দিকে তাকিয়ে আছে। আমি নৌসিনের দিকে তাকিয়ে দেখি নৌসিন অনেকটা ভয় পেয়ে গেছে। আমি গিয়ে বললাম, এবার ভয় পাওয়ার কী আছে? হ্যাঁ, আর কখনো ছেলেগুলো তোমাকে ডিস্টার্ব করবে না, এবার ক্লাসে যেতে পারো।
ক্লাসে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি গেলাম। তারপর আমি বাইক নিয়ে আমার একটা কাজে যেতে লাগলাম। তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম, আর ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আমাকে স্যার বলতে লাগলো, শারিয়ার, তুমি তো এখন ছুটিতে আছো, তাই তোমাকে এই কাজটা করতে হবে। তাছাড়া এই কাজটা তুমি নিজেই করতে পারবে, তোমাকে ছাড়া অন্য কেউ করতে পারবে না। যেহেতু তোমার তোমার এলাকায় কিছু লোক মিলে অশ্লীল কাজ করে যাচ্ছে, কিন্তু পুলিশ তাদের কোনো কিছুই করতে পারছে না। পুলিশ নিজেও তাদের সাথে জড়িত আছে। আমি সব কিছু তোমার ইমেলে পাঠিয়ে দিয়েছি, তুমি সেগুলো চেক করে নিও। আর তুমি তোমার মতো ব্যবস্থা নিও। তুমি যে কোনো ব্যবস্থা নিতে পারবে সে অর্ডারটা আমি তোমাকে দিয়েছি। আর একটা কলেজে মাদকদ্রব্য নাকি ব্যবসা করা হয়, কিন্তু সেই কলেজটা কোথায় আমি আজ পর্যন্ত জানতে পারিনি। তুমি সেই কলেজটার খোঁজ নেবে, এমনকি সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এগুলো যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি ভালো, কারণ এগুলো বিস্তার করছে বিভিন্ন জায়গায়। আমার ফুল কনফিডেন্স আছে তুমি এটা করতে পারবে। তোমাকে ছাড়া এটা কেউ করতে পারবে না। তোমার যে কোনো সাহায্য লাগলে আমাকে কল দিবে। ঠিক আছে স্যার, আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি, আর খুব তাড়াতাড়ি আমি সব কিছু করতে পারবো। আর আমার টিমকে এখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমি আমার টিম নিয়ে কাজ করতে চাই। স্যার, আমার একটা কথা আছে, প্রশাসনের লোকজন যেগুলো এইসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরকে আমিও বাঁচিয়ে রাখবো না। তাদেরকে আমি সরাসরি ক্রস ফায়ার করব, কারণ ওরা দেশের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেশের মানুষেরই ক্ষতি করছে। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আসলে এইভাবে আমাদের সমাজের লোকজন অপকর্ম চালিয়ে যাচ্ছে। পুলিশেরা সহযোগিতা না করলে এত উপরে উঠতে পারতো না। আজকে তাদের জন্য সমাজের এই অবস্থা। আর কিছু রাজনৈতিক ব্যাপার আছে ওদের জন্য। তোমাকে সব কিছু মেনটেন করে দিতে হবে, আর প্রমাণ ছাড়া কোনো কিছু করবে না, কারণ প্রমাণ ছাড়া কোনো কিছু করলে এতে বিপরীত হতে পারে। স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি প্রমাণ ছাড়া কোনো কিছু করব না। আর যাদের বিরুদ্ধে প্রমাণ পাবো তাদের সবাইকে এক এক করে পাঠিয়ে দেব। তারপর আমি স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে কলটা কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি আমার টিমের সকল সদস্যদের সঙ্গে যোগাযোগ করলাম। ওরা বিকেলে চলে আসলে আমিও থানায় এসে আমার কিছু কাজ করলাম। আমাকে ওসি সাহেব অনেক ব্যাপারে সাহায্য করলো। ওসি সাহেব আমাকে বলতে লাগলো, স্যার, আপনার মতন লোককে আমি সাহায্য করতে পারবো এটাই আমার ভাগ্যের ব্যাপার। আমি আপনার সকল কাজে সাহায্য করব, আপনি কোনো চিন্তা করবেন না। আর আপনার যা যা প্রয়োজন আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর আমাদের প্রশাসনের মধ্যে যারা যারা জড়িত আছে তাদের সবাইকে আমি ব্যবস্থা নেব। ওসি সাহেব, আপনার কষ্ট করে আর ব্যবস্থা নিতে হবে না, আমরা যথেষ্ট পরিমাণে ব্যবস্থা নিতে পারবো। আপনার এত কিছু করতে হবে না, আমি জাস্ট আপনাকে জানিয়ে রাখলাম। আপনি শুধু আমাকে সবার ব্যাপারে রিপোর্ট করে দিবেন, এইগুলোই। তারপর ওসি সাহেবের সঙ্গে আরও কিছু কথা বলে সেখান থেকে চলে আসলাম। আর তখনই আমার টিমের একজন সদস্য রাকিব, সে আমাকে কল দিল। রাকিব অনেক ভালো একটা ছেলে। রাকিব আমাকে কল দিয়ে বলতে লাগলো, ভাই, আমরা চলে এসেছি। আপনি কোথায় আছেন? আপনার সঙ্গে কি আমরা এখনই দেখা করব নাকি পরে করব? এখন আমি দেখা করতে পারবো না, তোরা সবাই হোটেলে গিয়ে থাক, আর তোদের সঙ্গে আমি সন্ধ্যায় দেখা করব। এখন তোরা রেস্ট কর। তারপর আমি কল কেটে দিলাম। আর কল কেটে দিয়েই কিছুক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম। আড্ডা দিতে হঠাৎ করে আমার ফোন আসলো। ফোনটা বের করে দেখি ঐশী কল দিয়েছি। বুঝতে পারলাম আমাকে এখনই কলেজে যেতে হবে। আমি বাইকটা নিয়ে চলে আসলাম কলেজের সামনে। তখনই কোথা থেকে দুজন মানুষ দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো, কল ধরতে এতক্ষণ সময় লাগে? কল ধরে আমাকে বলতেই পারতি যে তোর দেরি হবে, তাহলে আমরা চলে যেতাম। কল ধরলি না, আর আসলেও দেরি করলে। আমি কি তোর মতো সারাদিন বসে বসে খাই নাকি? আমার কত কাজ আছে তুই জানিস তো। সারাদিন তো ফোন টিপা আর ঘুমানা, এটা ছাড়া তো আর কিছুই করতে পারিস না তুই। দেখ, আমাকে মোটেও রাগাবি না, এখন তাড়াতাড়ি চল। আর নওশিন, তুইও আমার সঙ্গে উঠে পড়। শুধু শুধু তোর রিক্সায় করে বাসায় যাওয়ার দরকার নেই, ভাইয়া তোকে নামিয়ে দেবে। তখনই দুজন মিলে আমার পাশে উঠে পড়ল, কিন্তু নৌসিন আগে বসে আছে, তারপর ঐশী বসেছে। নৌসিন আমাকে পিছন থেকে শক্ত করে জড়ি ধরে আছে। আমি প্রথমে একটু অস্বস্তি ফিল করছিলাম, তারপর আমি নিজেই বললাম,
আমার নিজেকে এখন ড্রাইভার মনে হচ্ছে। তোদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছি তো, এই জন্যে। আমি আর কালকে থেকে তোদেরকে নিতে আসতে পারবো না। আগে যেভাবে তোরা চলাফেরা করতিস, এখন থেকে সেভাবে চলাফেরা করবি। আমার এখন অনেক কাজ আছে। আপনি মনে হয় আমার জন্য কলেজে নিতে আসবেন না, তাই না? ঠিক আছে, আমি আর আপনার সঙ্গে যাব না, আমি একাই যেতে পারবো। আরে আমি আপনার উপর রাগ করিনি তো। আপনার উপর রাগ কেন করবো? হ্যাঁ, আপনি তো কোনো কিছুই করেননি। আর আমার কাজ আছে সত্যি, তার জন্য আমি সময় পাবো না। আপনি প্লিজ এমনটা করবেন না। আপনি প্রতিদিন কলেজে আসবেন, ঠিক আছে? যতদিন আছেন ততদিনই আসবেন। আর যদি ক্যাম্পে চলে যান তাহলে তো আসতে পারবেন না। তারপর এভাবে কথা বলতে বলতে আমি নৌসিনের বাসার সামনে চলে আসলাম। হোসেনের বাসার সামনে এসে নৌসিনকে নামিয়ে দিলাম। তারপর অনেকবার বলল তাদের বাসায় যাওয়ার জন্য। আমি না গিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর এভাবে সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আমি ছদ্মবেশে রেডি হয়ে বের হলাম। বের হয়ে আমি রাকিবদের সঙ্গে দেখা করলাম। আমি সব কিছু বুঝিয়ে দিলাম। তখন রাকিব আমাকে বলতে লাগলো, ভাই, আমরা সেই কলেজটার ব্যাপারে জানতে পেরেছি, যেই কলেজে আসলে মাদকদ্রব্য এনে রাখা হয়, তারপর এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এর সঙ্গে 2-3 জন শিক্ষক জড়িত আছেন। এই কলেজের নাম হচ্ছে এটা। আমি কলেজের নাম শুনে অবাক হয়ে গেলাম, কারণ এই কলেজেই তো ঐশী আর নৌসিন পড়াশোনা করে। আর তখন রাকিব আমাকে আরও বলতে লাগলো, ভাই, এখন আমরা কবে কলেজে অ্যাটাক করব সেটা আপনার উপর নির্ভর করছে। আর আপনাদের এলাকার কাউন্সিলরও ওইসবের মধ্যে জড়িত আছে। সমস্ত রিপোর্ট আমরা বের করেছি। এই দেখেন রিপোর্টগুলো। সকল অপকর্ম তার দ্বারাই হয়। ওই কাউন্সিলরকে ধরে আনার ব্যবস্থা কর। কাউন্সিলর হয়তো টের পেয়ে পালিয়ে যেতে পারে। পালিয়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেলতে হবে। তারপর ধরে গিয়ে ইচ্ছে মতো ধলাই দিলে সকল কথা বের করতে হবে। এটা আজকের মধ্যেই করতে হবে, চলো। তারপর আমরা সবাই মিলে কাউন্সিলরের বাসায় চলে গেলাম। কাউন্সিলরের বাসায় এসে দেখি কাউন্সিলর নেই। আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে কাউন্সিলর বাসায় থাকবে না। তারপর ও লোকেশন ট্র্যাক করলাম। লোকেশন ট্র্যাক করার পর জানতে পারলাম একটা জঙ্গলে আছে। আমরা সেই জঙ্গলের দিকে যেতে লাগলাম। অলরেডি রাত 8টা বেজে গেছে। জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, সব অন্ধকার। গাড়ি করে জঙ্গলে চলে আসলাম। জঙ্গলে এসে আমরা যে যার মতো প্রস্তুতি নিয়ে সামনের দিকে যেতে লাগলাম। আর কিছু দূর যাওয়ার পরেই কিছু লোকের শব্দ পেলাম। আর শব্দগুলো শুনেই বুঝতে পারলাম কাউন্সিলর এখানে আছে। কাউন্সিলর কয়েকজনের সঙ্গে বসে বসে কথা বলছে। আমি গিয়ে সরাসরি ফায়ার করতে লাগলাম। আর একে একে সবাই ছড়িয়ে দিতে লাগলো। আর আমি আমার টিমকে বললাম সবাইকে ধরার জন্য। আমি সেখান থেকে অপারেশনটা সাকসেসফুল করে কাউন্সিলরকে নিয়ে চলে আসলাম আমার টর্চার রুমে। টর্চার রুমে এসে কাউন্সিলরকে মারতে লাগলাম। মেরে সব কিছু জানতে পারলাম। আর এসব করতে করতে কখন যে রাত 10টা বেজে গেল বুঝতেই পারলাম না। রাত 10টার দিকে আমি বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে আমি অপেক্ষা করতে লাগলাম রাকিব আমাকে কখন কল দেবে। কিছুক্ষণ পরেই রাকিব আমাকে কল দিল। রাকিব কল করে আমাকে বলতে লাগলো, ভাই, আমরা কাউন্সিলরের কাছে থেকে খবর পেয়েছি কলেজের প্রিন্সিপাল সহ আরো 2 জন শিক্ষক এটার সাথে জড়িত আছে। আর সভাপতির ছেলেও সেও এটার মধ্যে জড়িত আছে। আর মূল কাজ করে আমাদের প্রিন্সিপাল স্যার। কাউন্সিলরের কাছ থেকে এইটুকুই জানতে পেরেছি। আমার মনে হয় কাউন্সিলর সত্য কথা বলছে। ঠিক আছে, কাউন্সিলরকে জায়গা মতো পাঠিয়ে দাও। আর কালকে তোমরা রেডি হয়ে একদম কলেজে চলে আসবে। আমিও রেডি হয়ে কলেজে যাব। কালকে মনে হয় কলেজে বিতর্ক প্রতিযোগিতা আছে। তারপর আমি রাকিবের সঙ্গে আরও কিছু কথা বলে কলটা কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি শুয়ে শুয়ে আমার কিছু কাজ করতে লাগলাম। কাজ বলতে রিপোর্টগুলো তৈরি করতে লাগলাম। সমস্ত রিপোর্টগুলো তৈরি করে আমি স্যারকে কল দিয়ে সব কিছু জানিয়ে দিলাম। স্যারের ইমেল পাঠিয়ে দিলাম। আর এইসব কাজ করতে করতে প্রায় রাত 2টা বেজে গেল। তারপর আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো একটা আননোন নাম্বার থেকে কল আসার জন্য।
আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে আমি যার কণ্ঠটা শুনলাম তার কণ্ঠ শুনে বুঝতে পারলাম যে কলটা নৌসিন দিয়েছে। নৌসিন আমাকে বলতে লাগলো, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আশা করি আপনি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনি একটু পর পার্কে আসতে পারবেন? আমি আজকে কলেজে যাব না, আমি ঐশীকে বলে দিয়েছি আজকে। আমি তো এখন একটা কাজে যাচ্ছি, তুমি আজকে কলেজে আসো, কলেজে না হয় তোমার সঙ্গে কথা হবে। আমি তোমাদের কলেজে যাব, আমার দরকার আছে সেই জন্য। আর আজকে তো তোমাদের কলেজের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, তোমরা সেখানে না থাকলে কি হবে হবে। ঠিক আছে, তাহলে আমি কলেজে আসছি, কিন্তু ঐশীর সামনে আমি কিভাবে কথা বলবো এটা আমি মনে মনে বললাম। আর চুপ করে আছে দেখে আমাকে আবার বলতে লাগলো। তারপর আমি কোনো কিছু না বলে হ্যাঁ বলে কল কেটে দিলাম। এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে খাবার টেবিলে চলে আসলাম। আর খাবার টেবিলে এসে দেখি ঐশী খাবার খাচ্ছি। আমি দেখেই বলতে লাগলাম, কি রে, তুই নাকি আজকে কলেজে যাবি? চুপচাপ বসে আছিস, কলেজে যাবি নি? রেডি হয়নি এখনও? আজকে তো তোর বিতর্ক প্রতিযোগিতা আছে না? এমনি তো বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করিসনি, সেটা অন্য কথা, কিন্তু তাই বলে আজকে কলেজে যাবি না? একটা হলেও তো ক্লাস হবে, যা কলেজে যা। প্রথমে রাজি হচ্ছিল না, তারপরে আমার জোরাজোরি দেখে ঐশী রাজি হয়ে গেল। তারপর আমি ঐশীকে নিয়ে চলে আসলাম নৌসিনের বাসার সামনে। নৌসিনকে নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজের অনুষ্ঠান শুরু হতে আরও বেশ অনেক সময় বাকি ছিল। আমি আমার রাকিবের হোটেলে চলে আসলাম, আর হোটেলে এসে আমি সব কিছু প্রস্তুত করতে লাগলাম, কীভাবে কী করব। আর আমি সেনাবাহিনীর পোশাক পরে গাড়ি নিয়ে সেখানে যেতে লাগলাম। অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। কলেজের ভিতরে দুইটা সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করলো। এটা দেখে সবাই বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান বাদ দিয়ে এদিকে লক্ষ্য করছে। গাড়ি থেকে আমি নামলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সবাইকে বললাম কলেজটা এখন ঘিরে ফেলার জন্য। আর রাকিবকে বললাম, রাকিব তুমি গিয়ে রুমগুলো সার্চ করো বেশ ভালো করে। আমার জানা মতে অফিস রুমটা বেশ ভালো করে চেক করবে, ওখানে মনে হয় সব কিছু রেখেছে। আর ছাত্রছাত্রীরা যারা আছো তোমরা ভয় পেও না, আমরা আমাদের কাজ করছি, আমাদের কাজে কেউ বাধা দিতে আসবে না। চুপচাপ যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো। এই বলে আমি স্টেজে উঠলাম। স্টেজে উঠে প্রিন্সিপালের কলার ধরে নামালাম। তারপর রনি আমাকে লাঠি দিল। আমি লাঠি দিয়ে প্রিন্সিপালের পায়ে মারতে লাগলাম। এটা আমাদের প্রথম রুলস। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, অনেকে আমার দিকে ক্ষেপে রয়েছে, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তারপর মারতে মারতে আমি প্রিন্সিপালকে পুরো মাটিতে শুয়ে দিলাম। তারপর আমি স্টেজে উঠে মাইকটা হাতে নিলাম, আর মাইকটা হাতে নিয়ে বলতে লাগলাম, আপনারা হয়তো আমার কাণ্ড দেখে বেশ অবাক হয়েছেন। আসলে অবাক হওয়ারই কথা, আমি কেন প্রিন্সিপালকে মারলাম। আপনাদের প্রিন্সিপালের কিছু কার্যকলাপ আমাদের কাছে পছন্দ হয়নি। উনি কী কার্যকলাপ করতো সেটা হয়তো আপনারা জানেন না। দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। রাকিব প্রজেক্টরটা নিয়ে আসো। রাকিব আমার কথায় প্রজেক্টর নিয়ে আসলো, আর প্রজেক্টর নিয়ে এসে আমি আমার ল্যাপটপে লাগিয়ে সবাইকে প্রজেক্টরের মাধ্যমে দেখাতে লাগলাম। দেখানো শেষ করে আমি আমার মাইকটা হাতে নিয়ে বলতে লাগলাম, আপনারা সবাই দেখলেন, আর ওনার সঙ্গে যেটা করেছি এটা হয়তো কম হয়ে গেছে। উনি শিক্ষক, সেই দিক থেকে আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু ওনার কার্যকলাপ ওনাকে কী শাস্তি দিবে সেটা আমি নিজেও জানি না। আর এই কলেজের জন্য নতুন প্রিন্সিপাল নিয়োগ করা হয়ে গেছে, হয়তো উনি 2-3 দিন পর থেকেই জয়েন করবে। এর সঙ্গে কাউন্সিলর এবং আপনাদের থানার সার্জেন্ট, 2 জন সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। কেউ যদি ভুলেও অপকর্ম করার চেষ্টা করেন তাহলে প্রিন্সিপালের যে অবস্থা হয়েছে আপনাদেরও ঠিক সেরকমই অবস্থা হবে। আমরা চাই একটা সুস্থ সুন্দর পরিবেশ, আমরা কলেজে আসবো, আড্ডা দিব, পড়াশুনো করব, এগুলোই তো। কিন্তু এখানে রাজনৈতিক কোনো প্রসঙ্গ আসবে না, কোনো অনৈতিক কাজ হবে না, তাহলেই আমরা সুন্দর মানুষ হয়ে গড়ে উঠব। সবার জন্য শুভকামনা রইল। এই বলে আমি স্টেজ থেকে নেমে আসলাম, আর নৌসিনের দিকে খেয়াল করে দেখলাম নৌসিন আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আমি গাড়িতে উঠে পড়লাম আর সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের ক্যাম্পে।
ক্যাম্পে এসে সকল কাজ করতে করতে দিনটা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আমি বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি সবাই টিভি দেখছে। তারপর মা আমাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি মাকে জড়িয়ে ধরলাম। আর এইভাবে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে সবার সঙ্গে সবাই বসে বসে গল্প করছি। আর তখনই মা আমাকে বলতে লাগলো, শাহরিয়া, তুই যে নওশিনকে পছন্দ করিস এটা তো আমাকে আগে কখনো বলিসনি। তোর মধ্যে তো 3 বছরের রিলেশন রয়েছে, এটা আমাদের জানাতে পারতি, আমরা কি তোকে না করতাম? আর তোরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিস? এটা কি খুব ভালো কাজ? আমি কি তোদের বিয়ে করার জন্য বাধা দিতাম? মা তুমি সব কি বলছো? আমাদের মধ্যে কিসের রিলেশন? আমি তো নওশিনকে ঠিক মতো চিনিই না। ওই যে রুমের মধ্যে জাস্ট দেখা হলো, এইটুকুই তো। আমার কাছে তুই আবার মিথ্যে কথা বলছিস? আমি না তোকে মিথ্যে কথা বলতে নিষেধ করেছি? আমার কাছে লজ্জা পাওয়ার কি আছে? ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে এবার তো বিয়েটা দিয়ে দেওয়া যাক। কি বলিস ঐশী? হ্যাঁ মা, তুমি তাই করো। জানো না, ওরা সারাদিন রাত কথা বলে, তারপর নওশিন যখন কলেজে যায় তখন ক্লাসে বসে ঘুমায়, শুধুমাত্র ভাইয়ার জন্য। এর চেয়ে ভালো তুমি ওদেরকে বিয়ে দিয়ে দাও। আমার সামনে আরও কত কি করে, তোমাকে আর কি বলবো। মা আমি এখন বিয়ে করব না, আমার আর কিছু কাজ বাকি আছে, এগুলো কাজ শেষ করে করব। আর 2-3 বছর পর কিছু একটা ভেবে দেখা যাবে। মা, তুমি একটা জিনিস চিন্তা করো, ওরা এখন যে রিলেশনশিপে আছে এটা তো একটা হারাম, তাই না? তো এই হারাম কাজটাকে হালাল করে দাও। আর তুমি কতদিন বাঁচবে না মরবে এটা তো আর বলা যায় না। শেষমেশ তোমার ছেলের বিয়েটা দিয়ে যাও, কি বলো? হ্যাঁ, এটা তো তুই ঠিক কথাই বলেছিস। আর আমারও তো অনেক বয়স হয়ে গিয়েছে, বাড়িতে এত কাজ আমি একা করি কি করে? ছেলের বউ সঙ্গে গল্প করতে করতে সময় কাটিয়ে ফেলবো। আর নওশিনও তো আমার মেয়ের মতনই। মা তুমি যেটা ভাবছো সেরকম কোনো কিছুই না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা কেন শুধু শুধু এসব কাজ করছো? আমি সত্যি এইসব কিছুই করিনি। কিন্তু মা কোনোভাবে বিশ্বাস করলো না। তারপর আমি এক প্রকার মেজাজ খারাপ করেই রুমে চলে আসলাম। আর রুমে এসে নওশিনের কথা চিন্তা করতে লাগলাম। নওশিনকে তাহলে আমাকে ভালোবাসে আর সেজন্য এত কিছু করছে? এমনটা নয় যে আমি নওশিনকে ভালোবাসি না, নওশিনকে দেখে আমারও ভালো লাগে, কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে এটা আসলে ভাবতে পারিনি। তারপর আমি বাইরে হাঁটতে বের হলাম। তখনই দেখতে পেলাম মাঠের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। মুখটা দেখেই চিনে ফেললাম, এটা জিয়া। যে আমাকে দেখেই দৌড়ে কাছে চলে আসলো আর এসে বলতে লাগলো, তুই আর্মি অফিসার, এটা আমাকে আগে বলিসনি কেন? নিজেকে এতটা পরিবর্তন করে নিলি তুই? আমি তোর সঙ্গে কত অন্যায় করেছি, তাই না? এখনো মনে হয় মন থেকে ক্ষমা করতে পারিসনি। আমি তোকে সত্যিই ক্ষমা করে দিয়েছি, আর যা হয়েছে সব কিছু বলে যা। আর আমি সেনাবাহিনীতে আছি এটা বলার কি আছে? আমি সাধারণভাবে চলাফেরা করি, এটাই আমার কাছে ভালো লাগে। আমার তো চেহারাও নেই যে আমি স্মার্ট বলে বেড়াবো। আল্লাহ আমাকে যা দিয়েছে সেটাই সন্তুষ্ট। আমি জানি আমি তোর সঙ্গে কতটা অন্যায় করেছি। দিনের পর দিন তোকে আমি কত কষ্ট দিয়েছি, তুই সব কিছু আমার জন্য মুখ বুজে সহ্য করেছিস। এসব কথা বলে এখন আর কি হবে বলতো? আমি এসব অনেক আগেই ভুলে গিয়েছি। আর একটা সংবাদ আছে, আমার হয়তো 2 দিন পরেই বিয়ে। আশা করি আপনি আসবেন। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। তোর সঙ্গে আমি সত্যি অনেক অন্যায় করেছি, আর আমার জন্য দোয়া করিস। আর কখনো তোর সঙ্গে দেখা হবে কিনা সেটা জানি না। 2 দিন পরে আমার ফ্লাইট, স্বামী সন্তান নিয়ে বিদেশে চলে যাব। মেয়েটা কিন্তু তোর মতোই হয়েছে। আমি জিয়ার কথা শুনে মুচকি হাসি দিলাম। তারপর আরও কিছু কথা বলে জিয়া চলে গেল, আর আমিও বিদায় দিলাম। চলে যাওয়ার পর আমার কোনো কষ্ট হলো না। তারপর বন্ধুদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আর এইভাবে 2টা দিন পার হয়ে গেল। আজকে যথারীতি আমার বিয়েটা হয়ে গেল নওশিনের সঙ্গে। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতেও এখন ভয় লাগছে, তবুও এক বুক সাহস নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতে দেখি বিছানায় ঘুমটা দিয়ে বসে আছে নওশিন।
আমি দরজা লক করে এক পা দুপা করে সামনে এগিয়ে যেতে লাগলাম। আর তখনই নৌসিন আমাকে বলতে লাগলো, খবরদার, আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনি যদি কাছে আসেন তাহলে আমি আমার নিজেকে শেষ করে দেব। আমি নৌসিনের মুখ থেকে এরকম কথা শুনতে পাবো এটা আসলে ভাবিনি। আমি আর সামনে না গিয়ে সোফায় বসে পড়লাম। সোফায় বসে নিচের দিকে তাকিয়ে আছি। আমার সঙ্গে এটা কি হচ্ছে? ব্যাস, এভাবেই সময়টা পার হয়ে গেল। কিছুক্ষণ পর নিজে থেকেই বলতে লাগলো, আপনি আমার সঙ্গে ঘুমাতে পারবেন না, আপনি নিচে শুয়ে পড়েন, আমি উপরে ঘুমাবো। আপনার সঙ্গে এক রুমে থাকতেও আমার ভয় লাগছে। আমাকে যদি তুমি এতই ভয় পাও তাহলে আমাকে বিয়ে কেন করেছো? আমার জীবনটাকে এভাবে নষ্ট করার কি দরকার ছিল? আমি তো আমার মতো করেই ভালো ছিলাম। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি নিজেই আমাকে বিয়ে করেছো। আমি শুধু আপনাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছি। একবার আপনার নিচের দিকে তাকিয়ে দেখেছেন আপনার মতো ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে? তারপর আবার আমার মতো স্মার্ট একটা মেয়ে আপনি বউ পেয়েছেন, এটা তো আপনার ভাগ্য। আমার জীবনটা এভাবে নষ্ট করার কি অধিকার আছে আপনার? হ্যাঁ, আমার জানা মতে আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার সঙ্গে এমনটা হলো? কত স্বপ্ন ছিল এই রাতটা নিয়ে, কিন্তু তুমি সেটা ভেঙে দিলে। আমি আর কোনো কথা বললাম না। আমি কোনো কথা না বলে একপাশে শুয়ে পড়লাম। আর একটু পরে দেখলাম মানুষটা একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লো। আমি একপাশে শুয়ে পড়লাম বালিশ নিয়ে। কোনো কিছুই ভালো লাগছে না। কেন যে আমার জীবনটা ভেবে উলট পালট হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপরে সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনেই নেই। সকালবেলা বুকের মাঝে ভারী কিছু অনুভব করলাম। আমি চোখ মুলে দেখি নৌসিন আমার বুকের মাঝে শুয়ে আছে। আমি নৌসিনকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। কালকে রাতের কথা আমার এখনও মনে আছে। নৌসিন আমার ধাক্কাকে কিছুটা দূরে পড়ে গেলাম, আর আমি কোনো কিছু না বলে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নৌসিন এক পাশে বসেই কান্না করছে, আর আমাকে দেখে বলতে লাগলো, আমি তো শুধুমাত্র কালকে রাতে তোমার সঙ্গে মজা করেছি, এই জন্য তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে? আমি কি তোমার সঙ্গে মজা করতে পারি না? আসলে কি জানিস, তোদের মতো মেয়েদের চরিত্রটাই খারাপ। জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছি, সে ধোঁকা দিয়ে চলে গেল। আর এখন বিয়ে করেছি, আর এখন বউ আমাকে নিয়ে মজা করে, আমার ভালোবাসা নিয়ে মজা করে। আমার কতটা ভাগ্য দেখতে পাচ্ছিস? এই কথা বলতে না বলতেই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি স্যার কল দিয়েছেন। আমি কোনো কথা না বলে স্যারের কলটা রিসিভ করলাম। আর স্যার ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, শারিয়ার, তুমি তাড়াতাড়ি করে ক্যাম্পে চলে আসো। তোমাকে একটা জায়গায় ছদ্মবেশে পাঠানো হবে। সেখানে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু সেখানে তোমার অনেক ভালো হবে, কারণ এই জন্যেই তোমার প্রমোশন হতে পারে। আর আমি তোমাকে তোমার শহরে ট্রান্সফার করে দেব। স্যার আপনি আমাকে সব কিছু পাঠিয়ে দিন, আমি এখনই রওনা দিচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না। এই বলে আমি কলটা কেটে দিলাম। আর কল কেটে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হতে লাগলাম। নৌসিন আমার দিকে তাকিয়ে কান্না করছি। আমি তাড়াতাড়ি করে পোশাক পরে নিচে চলে আসলাম। আর নিচে এসে মাকে বললাম আমাকে এখনই বের হতে হবে, কিন্তু মা আমাকে কোনোভাবেই যেতে দিতে চাচ্ছে না। তারপর আমি মাকে অনেক বুঝিয়ে চলে আসলাম। আমি ফোনটা বন্ধ করে ফেললাম, কারণ জানি এখন নৌসিন কল দেবে। তারপর আমি ক্যাম্পে চলে আসলাম। আর ক্যাম্পে এসে ছদ্মবেশে ধারণ করে আমার টিম নিয়ে স্যারের কথা মতো সেখানে চলে গেলাম। একটা অস্ত্র পাচার হচ্ছে, এখানে আমাদেরকে পাঠানো হয়েছে। আমি রাকিবকে বললাম, রাকিব, আমি ওখানে ফকিরের ছদ্মবেশ নিয়ে যাব। আমি ওদের কাছে টাকা চাইব, আর ওরা হয়তো আমার সঙ্গে রাগারাগি করতে পারে। আমি যথাসম্ভব আমার মতো অভিনয় করে যাব। আমি যখন তোমাদের সিগন্যাল দেব তখনই তোমরা ফায়ার করা শুরু করবে। ঠিক আছে স্যার, আপনি যেভাবেই বলবেন আমরা সেভাবেই করব। আর স্যার ওরা কিন্তু অনেক ডেঞ্জারাস, একটু সাবধানে। তারপর স্যারকে আমরা রেডি করে দিলাম, আর রেডি করে দিয়ে স্যার ওনার মতো চলে গেল। আমরা স্যারের অভিনয় দেখে পুরো অবাক হয়ে গেলাম। স্যার এত ভালো অভিনয় করতে পারে যেটা আমরা এতটা ভাবতে পারিনি। ওদেরকে বোকা বানিয়ে যাচ্ছে। স্যার আমি দুদিন ধরে কোনো কিছু খাইনি। যদি আমাকে কয়েকটা টাকা দিতেন তাহলে আমি খাবার খেতে পারতাম। আমাকে টাকা দিলে আপনার কমবে না স্যার, আপনি তো অনেক টাকার মালিক। কিরে, তোকে এখানে কে আসতে বলেছে?
আর কে কোথায় আছিস এটা কি নিয়ে যা তো এখান থেকে। এমনিতেই আমি ঝামেলার মধ্যে আছি, ওরা কখন অস্ত্র নিয়ে আসবে বুঝতে পারছি না। স্যার, আপনি আমার সঙ্গে কেন এমন করছেন? আপনি গরিবদের সঙ্গে এমন করলে আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবেন না। আপনি আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। আরে কি যন্ত্রণা। আচ্ছা এই নে 500 টাকা, এবার এখান থেকে বিদায় হ। আর কখনো সামনে আসবি না, সামনে আসলে সোজা গুলি করে খুলি উড়িয়ে দেবো। তারপর আমি টাকাটা নিয়ে যেমনি চলে আসতে যাব, তখনই দেখলাম একটা গাড়ি এসে সেখানে থামলো, আর গাড়ি থেকে কয়েকজন লোক নেমে সামনে চলে আসলো। আমি তখনই বললাম ফায়ার করার জন্য, আর আমিও ফায়ার করতে শুরু করলাম। আর এভাবে অনেকক্ষণ ফায়ার করার পরে ওরা আমাদের সঙ্গে না পেরে চলে যেতে লাগলো, আর আমি সবাইকে ধরে মারতে লাগলাম। তারপর সবাইকে অ্যারেস্ট করে অস্ত্রগুলো নিয়ে ক্যাম্পে চলে আসলাম। ক্যাম্পে এসে সবাই আমাকে শুভেচ্ছা জানাতে লাগলো। আর এভাবে পার হয়ে গেল আরও 3-4 দিন। আর এই 3-4 দিনে কারোর সঙ্গে কোনো যোগাযোগ করিনি। আমার প্রমোশনও হয়ে গেছে। এখন আমাকে আমার শহরেই ট্রান্সফার করা হয়েছে। আজকে বাসায় ফিরে যাচ্ছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন রাত 8টা বাজে। আমি গাড়ি দিয়ে বাসার সামনে এসে নামলাম। তারপর ড্রাইভার চলে গেল। আমি বাসায় এসে কলিং বেল দিলাম, আর একটু পরে নৌসিন এসে দরজা খুলে দিল। আর আমাকে দেখে নৌসিন কান্না করতে করতে শক্ত করে জড়ি ধরল। আমি নৌসিনকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু নৌসিন আমাকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না। তারপর আমি কোনো উপায় না পেয়ে নৌসিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই দেখলাম মা এদিকে আসছে। তখনই নৌসিন আমাকে ছেড়ে দিয়ে সোজা রুমে চলে গেল। তারপর আমিও মায়ের সঙ্গে কথা বলতে লাগলাম। তারপর সবার সঙ্গে একে একে কথা বলে ফ্রেশ হয়ে ও রুমে চলে আসলাম। রুমে এসে দেখি নৌসিন গাল ফুলিয়ে কান্না করছে। আমি দরজাটা লক করে নৌসিনকে বলতে লাগলাম, এই 4 দিনে তোমার অবস্থা দেখি খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে কত রাত ধরে ঘুমাওনি। নিজের ক্ষতি করে কি হবে বলো তো? তুমি যাওয়ার সময় একবারও আমার কাছে বলে গেলে না আমি কেমন আছি, কি করছি, সেটাও একবার কল দিয়ে জানতে চাইলে না। আমি কি তোমার সঙ্গে সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি? আমাকে কি মাফ করা যায় না? আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। তখনই এই কথা বলতে বলতে নৌসিন আমাকে পায়ে জড়ি ধরলো। নৌসিন আমার পা জড়ি ধরে কান্না করতে লাগলো। আমি আর সহ্য করতে না পেরে নৌসিনকে তুলে শক্ত করে জড়ি ধরলাম, আর নৌসিনের ঠোঁট জোড়া দখল করে নিলাম। একটু পরে নৌসিন আমাকে রেসপন্স করতে লাগলো। তারপর আমি প্রায় 10 মিনিট পর নৌসিনকে ছেড়ে দিলাম। আর ছেড়ে দিয়ে আমি নৌসিনকে বলতে লাগলাম, এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসো। আর দেখে মনে হচ্ছে কতদিন ধরে খাওনি, একসঙ্গে খাবার খাবো, যা হবার পরে দেখা যাবে। তারপর নৌসিন অনেক খুশি হয়ে ফ্রেশ হয়ে চলে গেল। আর ফ্রেশ হয়ে আমরা দুজনেই খাবার টেবিলে চলে আসলাম। আর খাবার টেবিলে এসে সবার সঙ্গে একসাথে বসে খাবার খাচ্ছি। টেবিলে আমি নৌসিনের পায়ে খোঁচা দিচ্ছি আর মুচকি মুচকি হাসছি। নৌসিন কিছুটা দাঁত কিরিমিরি করে আমার দিকে তাকিয়ে আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। আর রুমে এসে আমি নৌসিনের জন্য অপেক্ষা করছি। প্রায় 1.5 ঘন্টা পরে নৌসিন রুমে এসে দরজা লক করে দিল। নৌসিন আমার বুকে শুয়ে পড়ল আর বলতে লাগলো, আসলে আমি কি করব বলো? আমি তো ঐশীর সঙ্গে গল্প করছিলাম। ঐশী আমাকে কোনোভাবেই আসতে দিতে চাচ্ছিল না। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, তা এখন কি করবেন শুনি? আমি তো এখন ঘুমাবো, কারণ এই 3-4 দিন আমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। আজ বিয়ে 4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমি তোমার কাছে আসতে পারলাম না। আমার মন চায় না তোমার কাছে আসার জন্য। এটা আমি কি করে জানবো? এটা তো আমার চেয়ে ভালো তুমি জানো। আমি তো এসবের কোনো কিছুই বুঝি না। আর যদি এসব না বুঝি তাহলে আমি তোমাকে কি করে আদর করব? দেখো, আমাকে একদম রাগিও না। এমনিতেই তোমার উপর আমি অনেক অভিমান করেছিলাম, আর তোমার উপর আমি অভিমান করে থাকতে পারি না। তার মানে আমার পাগলিটার এখন আদরের প্রয়োজন, তাই তো? এই বলে আমি নৌসিনের ঠোঁট জোড়া দখল করে নিলাম। নৌসিন আমাকে রেসপন্স দিতে লাগলো। আর এইভাবে আমি নৌসিনকে নিয়ে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। ফজরের সময় ঘুম ভাঙলো নৌসিনের মিষ্টি ডাকে। এই শুনছো, ওঠো না, আমাকে তো গোসল করতে যেতে হবে। আর কত ঘুমাবে? গোসল করে নামাজ আদায় করে তারপর ঘুমাও। এখন আমাকে ছাড়ো। আরে এত সকালে কেউ ঘুম থেকে উঠে নাকি?
আমার রাতে একটু ঘুম হয়নি, আর এখন একটু ঘুমানোর দরকার আছে। তুমিও শুয়ে থাকো। রাতের রোমান্স করে মনে হয় মাথাটা আপনার পুরাই শেষ হয়ে গেছে, তাই না? কয়টা বাজে সেটা দেখেছেন? নামাজ পড়তে হবে না? উঠে পড়ো, আবার ঘুমাবো। উঠো বলছি। পাগলিটার কথায় আর শুয়ে থাকতে পারলাম না। তারপর উঠে আমি গোসল করে নিলাম, আর সেই গোসল করে দুজনে মিলে নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করে আমি চুপচাপ করে শুয়ে আছি, আর তখনই নৌসিন আমার বুকে এসে শুয়ে পড়লো, আর আমাকে বলতে লাগলো, এই জায়গাটা আমি কাউকে পেতে দিব না। এই জায়গাটা শুধুমাত্র একান্তই আমার। তুমি শুধু আমার পাশে থেকো সারা জীবন। আমি যদি কোনো ভুল করি তাহলে শাসন করবা, কিন্তু কখনো আমার কাছ থেকে ভালোবাসাটা কেড়ে নিও না। আমিও নৌসিনের কপালে একটা আলতো করে চুমু দিলাম। নৌসিন একটু চোখ বন্ধ করে অনুভব করলো, তারপর লজ্জা পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর আমিও নৌসিনের কানে কানে বললাম, আমার বিশ্বাস আপনি খুব তাড়াতাড়ি মা হয়ে যাবেন, আর তারপর আপনার মনের ইচ্ছা পূরণ হবে। কি বলেন ম্যাডাম, হবেন তো নাকি? তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই? এটা কি আর মুখে বলা লাগে নাকি? যা হয়েছে সব রাতেই হয়েছে, আমি কোনো কিছুই মনে রাখতে পারি না। আমি মুচকি হেসে নৌসিনকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর তখন নৌসিন আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর এইভাবেই আমাদের ভালোবাসা চলতে থাকলো। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা এখানেই সমাপ্ত হলো। আর নিশ্চয়ই আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পের সাথে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।